প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা আবারও চলে এসেছি রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 সালের ক্লাস 6-এর থার্ড সাবমিটিভ অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে বিভিন্ন স্কুলের প্রশ্নপত্রগুলো আছে তার একটা প্রশ্নপত্র নিয়ে 216 নম্বর পেজ তোমরা প্রত্যেকে দেখো। 2024 সালের ফাইনাল পরীক্ষার যে বিভিন্ন স্কুলের যে প্রশ্নপত্রের সেটগুলো তার 6 নম্বর স্কুলটা নিয়ে আজকে আলোচনা করব, ক্লাস 6-এর। তো স্কুলটার নাম দেখো দিনহাটা শনি দেবী জেন হাই স্কুল, ঠিক আছে। এই স্কুলে প্রশ্নপত্রগুলো আমরা করব। তো আগের ক্লাসে আমি 5 নম্বর স্কুল পর্যন্ত দিয়ে দিয়েছি, যারা দেখোনি তোমরা প্লেলিস্টে চেক করো, সেখান থেকে পেয়ে যাবে তোমাদের অ্যান্সার শিটগুলো। তো দেখো এখানে টোটাল 21টা এমসিকিউ প্রশ্ন বলেছে, 21টা এমসিকিউ প্রথমে করব, তারপরে অন্যান্যগুলো করব। তো দেখো প্রথমে বলেছে স্ক্রু এর গায়ে যে ধাতব প্যাঁচ থাকে তা হলো ড্যাশ, তা কি নততল। স্ক্রু এর গায়ে যে ধাতব প্যাঁচ থাকে তাকে কি বলা হয়? নততল। এরপরে দিয়েছে দেখো যে আলম্ব যদি মাঝখানে থাকে তো সেটা কোন শ্রেণীর লিভার হবে? আলম্ব মাঝখানে, এখানে মনে রাখবে প্রথম শ্রেণীর লিভারের আলম্বটা মাঝখানে অবস্থান করে। অর্থাৎ প্রথম শ্রেণীর লিভারের কয়েকটা উদাহরণ যদি আমি তোমাদের বলি তো কী বলতো, কাঁচি, জাতি, চিমটে, এদের আলম্বটা মাঝখানে থাকে, তাহলে এখানে অ্যান্সার হবে প্রথম শ্রেণীর লিভার। একটি সরল যন্ত্রের উদাহরণ হচ্ছে শাবল একটি সরল যন্ত্র। ভাইরাস হলো ড্যাশ, ভাইরাস হলো কি না জীব ও জড়ের মাঝামাঝি অবস্থান। ভাইরাস জীবও না আবার জড়ও না, তার মাঝখানের অবস্থান। তারপরে বলছে কোন প্রাণীকে সমাজবদ্ধ জীব বলা হয়? না এদের মধ্যে যতগুলো প্রাণী আছে তার মধ্যে দেখো মৌমাছিকে সমাজবদ্ধ জীব বলা হয়, কারণ মৌমাছি সমাজে অনেক উপকার করে। এরপর দেখো যে সব শক্তি শেষ পর্যন্ত কোন শক্তি রূপান্তরিত হয়? স্থিতিশক্তি রূপান্তরিত হয়। যে সকল জীব নিজের দেহে নিজেরাই খাদ্য উৎপাদন করে তাদেরকে বলে উৎপাদক, অর্থাৎ সমস্ত উদ্ভিদ। কোনটি মৌলিক রাশি? না এদের মধ্যে সবকটি হচ্ছে মৌলিক রাশি। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ যন্ত্রের নাম কি? অক্সানোমিটার। উদ্ভিদের বৃদ্ধি কোন যন্ত্রের সাথে মাপা হয়? অক্সানোমিটার। প্রদত্ত কোনটি লোহার চিহ্ন এফি? লোহার চিহ্নকে কি বলা হয়? এফি লোহার চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এরপর দেখো জিয়াডিয়া হলো এক প্রকার ড্যাশ, এটা হচ্ছে যেটা এক প্রকার যে প্রোটোজোয়া হবে, এখানে অ্যান্সারটা লিখবে যে প্রোটোজোয়া। পরের প্রশ্ন দেখো উই পোকার প্রধান খাদ্য কি? উই পোকার প্রধান খাদ্য সেলুলোজ। একটি তরল ধাতুর নাম হচ্ছে পারদ। একই বৈশিষ্ট্যযুক্ত জীবকে বলা হয় কি? প্রজাতি। বুদবুদের সাহায্যে বাসা তৈরি করে কে? না এখানে বুদবুদের সাহায্যে বাসা তৈরি করে, এখানে কি হবে? না এই যে প্যারাডাইস বুদবুদের সাহায্যে বাসা তৈরি করে। একটি চৌম্বক পদার্থের নাম হচ্ছে কি? নিকেল। নততল যত হেলানো থাকে যান্ত্রিক সুবিধা তত বাড়ে। অণু ও পরমাণু পরিমাপের একক কি? না মোল এককের সাহায্যে অণু পরমাণু পরিমাপ করা হয়। এখানে দেখো 800টা আছে, আবার এদিকে আছে কিছু দেখো 3টে। তো একটি নবীকরণযোগ্য শক্তি হলো কি? না সৌরশক্তি। সৌরশক্তিকে একটি নবীকরণযোগ্য শক্তি বলা হয়। এর পরেরটা কি বলেছে দেখো না প্যান্থেরা টাইগ্রিস কার বিজ্ঞানসম্মত নাম? বাঘের। এটা তোমরা প্রত্যেকে জানো। সোনার ল্যাটিন নাম কি হচ্ছে? ওরাম হচ্ছে সোনার ল্যাটিন নাম। এখানে দেখো টোটাল ড্যাশপূরণ 14টা দিয়েছে, ড্যাশপূরণ প্রশ্ন উত্তর। সেই 14টা প্রশ্ন আমরা এক এক করে করব। প্রথমে এই সাইডের 8টা প্রশ্ন দেখি, তারপরে ওই দিকেরগুলো করব। মানুষের বাহু কোন শ্রেণীর লিভার? না তৃতীয় শ্রেণীর লিভার। এককোষী ছত্রার নাম কি? ইস্ট। ছত্রাকের দেহ কি দ্বারা গঠিত? না ছত্রাকের দেহ সেলুলোজ দ্বারা গঠিত। কি দ্বারা? সেলুলোজ দ্বারা। কোন প্রকৃতির পিঁপড়েরা অনবরত বাসা বদলায়? না অ্যান্সার হবে যাযাবর পিঁপড়েরা প্রতি সময় বাসা বদলায়। কোন যৌগের সংকেত PH3? ফসফিন নামক যৌগের সংকেত হচ্ছে PH3। ঢাক বাজানো হলো কোন শক্তির রূপান্তর? যান্ত্রিক শক্তি, শব্দ শক্তির রূপান্তর। উষ্ণতা মাপা যন্ত্রের নাম কি? থার্মোমিটার। মানুষের বিজ্ঞানসম্মত নাম কি? হোমোসেপিয়েন্স। তারপর হচ্ছে লাল পিঁপড়ের আর এক নাম কি? ফায়ার পিঁপড়ে। লাল পিঁপড়েকে কি বলা হয়? ফায়ার পিঁপড়ে। রিফিউজ, রিউজ, রিসাইকেল, এদেরকে সংক্ষেপে কি বলা হয়? না ফোরার পদ্ধতি। জলের সংকেত H2O। দুটি তলের মধ্যে ঘর্ষণের ফলে কি উৎপন্ন হয়? না তাপ। হাইড্রোজেন পরমাণুর পারমাণবিকতা কত? 1। না হাইড্রোজেনের 1 নম্বরে থাকে পারমাণবিকতা 1। ঘাস ফড়িং কোন শ্রেণীর খাদ্য? ঘাস ফড়িং হচ্ছে প্রথম শ্রেণীর খাদ্য, কারণ সে ঘাস খেয়ে থাকে, এই জন্য তার নাম ঘাস ফড়িং, ঠিক আছে, ঘাসে থাকে। পরের প্রশ্ন দেখাও, এখানে একটা একটা দিয়েছে। আমি প্রথমে প্রশ্নগুলো আলোচনা করে দিই, এবারে কিছু প্রশ্ন বড় আছে, যেহেতু এটা 2 নম্বরের প্রশ্ন তো সেগুলো আমি অ্যান্সার নিচে দিয়েছি। আগে যেগুলো অ্যান্সার লেখা আছে সেইগুলো সম্বন্ধে আলোচনা করি। স্পর্শহীন দুটি বলের নাম হচ্ছে অভিকর্ষ বল এবং চৌম্বক বল। স্পর্শ করা যায় না কিন্তু বল আছে। উদ্ভিদের বৃদ্ধি সম্পর্কে ধারণা আমি নিচে দিয়েছি দেখো। এবার মৌলগুলির রাসায়নিক চিহ্ন কোবাল্ট CO, হিলিয়ামের He, বেরিলিয়ামের Be এবং ব্রোমিনের Br। শত্রু দিয়ে হুল ফোটানোর সময়
পর শ্রমিক মৌমাছিরা বাঁচে না কেন? আচ্ছা দেখো, প্রথমে উদ্ভিদের বৃদ্ধি সম্পর্কে ধারণা এখানে দেওয়া আছে। দেখো, অক্সানোমিটার যন্ত্র সাহায্যে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় এবং যেটা কীভাবে করা হয় এইখানে আমি দিয়ে দিয়েছি, এখান থেকে তোমরা দেখে নেবে। ঠিক আছে, এই যে বৃদ্ধির হারটা কীভাবে মাপা হয়, বৃদ্ধির পরিমাপ এবং সময়, অর্থাৎ কতটা সময়ে কতটা উদ্ভিদের গ্রোথ হয়েছে সেইটা নিয়ে এই বৃদ্ধির পরিমাপটা করা হয়। এখান থেকে তোমরা প্রত্যেকে দেখে নেবে, দেখে একটা সুন্দর অ্যান্সার লিখবে, না পারলে আমি তোমাদের বলে দেবো। ঠিক আছে, এরপরেরটা কী বলেছিল দেখো না, শত্রুদের হুল ফোটানোর পর শ্রমিক মৌমাছিরা বাঁচে না কেন? না এখানে দেখো তোমাদের এই অ্যান্সারটা দেওয়া আছে যে শ্রমিক মৌমাছিরা শত্রুদের হুল ফোটানো বাঁচে না কেন? না শ্রমিক মৌমাছির উদরের শেষ প্রান্ত হলো হুল অবস্থিত, এদের একটি খাঁজ কাটা ও অন্যভাবে মৌমাছির পেটের কাছে আটকানো থাকে। যে শত্রু একবার হুল দিয়ে দংশন করলে তার ছিঁড়ে শত্রু দেহেই আটকে যায়, ফলে মৌমাছিরা বাঁচে না। ঠিক আছে, মৌমাছিদের মৃত্যু হয়। এর পরের প্রশ্নগুলো কী ছিল দেখো না, পরের প্রশ্ন, কোথা থেকে পরিযায়ী পাখিরা সমতলে চলে আসে এবং কেন? ঠিক আছে, না শীতপ্রধান দেশ থেকে যখন তাদের দেশে গরম পড়ে যায় আমাদের দেশে চলে আসে। ঠিক আছে, এবং কেন, এখানে এর অ্যান্সারটা আমি নিচে দিয়েছি, তোমরা দেখে নেবে। সাধারণ তুলাযন্ত্র দুটি বাহু দৈর্ঘ্য সমান রাখার সুবিধা কি? দেখো পরপর দুটো প্রশ্ন আমরা পড়লাম, দুটো প্রশ্নের অ্যান্সার দেখাচ্ছি। প্রথমে দেখো যে পরিযায়ী পাখিরা কাদের পথে এবং তারা কোথা থেকে কোথায় ফিরে আসে, এখান থেকে তোমরা লিখে নেবে। দেখো গরমের দেশে চলে আসে, শীতকালে আবার আগের জায়গায় ফিরে যায়, এদের পরিযায়ী পাখি বলে উদাহরণ দেওয়া আছে, এদের বৈশিষ্ট্য আছে। এবং পরের প্রশ্ন ছিল সাধারণ তুলাযন্ত্রে দুই বাহুর দৈর্ঘ্য সমান রাখার সুবিধা কি? এখানে দেখো দুই বাহুর সুবিধা আছে বলবাহু এবং রোধবাহুর অনুপাত এটা দিয়েছে, এই জন্য মাঝখানে রাখলে সুবিধা বলবাহু রোধবাহু সমান হয়, তাই যান্ত্রিক সুবিধার মান 1 হয়, এটার জন্যই এখানে মাঝখানে রাখা হয়। এবং পরের প্রশ্নগুলো কি বলেছে দেখো, অ্যান্সারগুলো আমরা দেখব। পরের প্রশ্নের বলেছে H2 দুটি ধর্ম, অর্থাৎ হাইড্রোজেন গ্যাসের দুটি ধর্ম, হাইড্রোজেন গন্ধহীন এবং বাতাসের চেয়ে হালকা, একটা হাইড্রোজেন গন্ধহীন বাতাসের চেয়ে হালকা। পরিসংখ্যান ক্লাসের মধ্যে পাঠ্যক্রম খাদ্য শৃঙ্খলা একেবারে উদাহরণ দাও। দেখো এখানে দেখো দেওয়া আছে খাদ্য শৃঙ্খল পরিসংখ্যান, সবগুলো দেওয়া আছে, এখান থেকে তোমরা দেখে নাও। এই যে দেখো এই যে খাদ্য শৃঙ্খলের সম্বন্ধে আছে, যে পদ্ধতিতে সূর্য থেকে প্রাপ্ত শক্তি উৎপাদক থেকে পর্যায়ক্রমে খাদ্য খাদকের সম্পর্কের মাধ্যমে বিভিন্ন প্রাণী গোষ্ঠীর মধ্যে প্রবাহিত হয়ে শক্তি প্রবাহের ধারাবাহিকতা বজায় থাকে, তাকে খাদ্য শৃঙ্খল বলে। যেমন গাছের পাতা, পতঙ্গ, ব্যাঙ, সাপ, ময়ূর ইত্যাদি বিভিন্ন রকমভাবে দেওয়া আছে। এরপরে চারের দাগের প্রশ্নগুলো বলেছে দেখো, এখানে 9টা প্রশ্ন 7টা করতে হবে, আমরা 9টাই করেছি। দ্বিতীয় শ্রেণী লিভার কাকে বলে? মানুষের চোয়াল, মুখের চোয়াল কোন শ্রেণী লিভার? তো প্রথমে এখানে দেখো দ্বিতীয় শ্রেণী লিভার কাকে বলে দেওয়া আছে। ঠিক আছে, যার মাঝখানে বাধা থাকে এবং বল এবং আলম্ব দুই প্রান্তে থাকে, তাদের দ্বিতীয় শ্রেণী লিভার বলে এখানে দেওয়া আছে। এবং মানুষের বাহু দেখো এখানে এটা তৃতীয় শ্রেণীর লিভার হবে, যে মুখের যে চোয়াল এটা হবে তৃতীয় শ্রেণীর লিভার, অর্থাৎ মুখের চোয়ালটা কোন শ্রেণীর লিভার? তৃতীয় শ্রেণীর লিভার। আচ্ছা আমি প্রশ্নগুলো আগে পড়ে নিই, তারপরে দেখছি। 2 প্রশ্ন বলছে মশার জীবনচক্র। 3 নম্বর প্রশ্ন আন্তর্জাতিক পরিমাণ কাকে বলে এবং লব্ধরাশি কাকে বলে, লব্ধ একক। একটি স্প্রিংয়ের স্থিতিশক্তি তুমি কিভাবে বাড়াতে পারবে? দ্রবণে মিশ্র পদার্থ, দ্রবণকে মিশ্র পদার্থ বলার কারণ কি? এবং ফসফরাস ট্রাইক্লোরাইড PCl3। এবারে গুপ্তবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য আছে। প্রথমে আমরা চারটে প্রশ্ন করে নিই, 4টে প্রশ্ন করে তারপরে আবার অন্যান্য প্রশ্নগুলো করব। তো প্রথমে মশার জীবনচক্র দিয়েছে, দেখো মশার জীবনচক্রের 4টি দশা, ডিম, লার্ভা, পিউপা এবং পূর্ণাঙ্গ। তো এখানে ছবি এঁকে দেওয়া আছে এবং জীবনচক্রের সম্বন্ধে প্রত্যেকটা ব্যাখ্যা করা আছে, তোমরা এই 4টে ব্যাখ্যা লিখে নেবে, একদম ফুল নাম্বার পেয়ে যাবে। প্রথমে ডিম, লার্ভা বা শুককীট, তারপরে পিউপা বা মুখ কীট, পূর্ণাঙ্গ মশা। পরের প্রশ্ন বলছিল আন্তর্জাতিক পরমাণু কাকে বলে? এখানে দেখো দেওয়া আছে আন্তর্জাতিক পরমাণু কাকে বলে এবং লব্ধ রাশি কাকে বলে? যে সমস্ত রাশি অন্য রাশির উপর নির্ভর করে, যেমন ক্ষেত্রফল, আয়তন, বেগ, এগুলো হচ্ছে লব্ধ রাশি। পরের প্রশ্ন দেখো চিত্র সহকারে বলে স্প্রিংয়ের স্থিতিশক্তি তুমি কীভাবে বাড়াতে পারবে, এটা দেওয়া আছে। দেখো পরীক্ষা পর্যবেক্ষণ দ্বারা এই একটা টেবিলের উপরে একটা স্প্রিং নিয়ে তারপরে পর্যবেক্ষণ করা হচ্ছে, এখান থেকে তোমরা ব্যাখ্যাটা ভালো করে দেখে নেবে, আমি আর ডিটেলসে বলছি না। এরপর দ্রবণকে মিশ্র পদার্থ বলা হয় কেন? না দ্রবণকে মিশ্র পদার্থ বলার সপক্ষে যে যুক্তিগুলি এখানে আছে 4টে, তার মধ্যে তোমরা 2টো দিলেই হয়ে যাবে, কেন তাকে আমরা মিশ্র পদার্থ বলবো। এবং ফসফরাস ট্রাইক্লোরাইডের সংকেত হচ্ছে PCl3। গুপ্তবীজী উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য এবং উদাহরণ দেখো। গুপ্তবীজী উদ্ভিদ কাকে বলে প্রথমে লিখবে? না যেসব সুপুষ্প উদ্ভিদের বীজ ফলের মধ্যে থাকে তাকে গুপ্তবীজী বলে, যেমন ধান, আম, এদের হচ্ছে এদের বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে। তবে এরা বিরুৎ বা গুল্ম হতে পারে, গুপ্তবীজীদের ফল সৃষ্টি হয় এবং ফলের মধ্যে বীজ লুকোনো থাকে, এগুলো বীজের বীজপত্র সংখ্যা 1টা বা 2টি হতে পারে। ঠিক আছে, ধান গাছ, আম গাছ, এগুলো হচ্ছে গুপ্তবীজী উদ্ভিদ। এরপরে বলেছিল ঘর্ষণ কাকে বলে? না যখন কোনো বস্তুর ওপর একটি বস্তুর সংস্পর্শে থেকে গতিশীল হওয়ার চেষ্টা করে, তখন এই সংস্পর্শে থাকা বস্তুদের তলদের মধ্যে যে গতির উৎপাদনের চেষ্টার বিরুদ্ধে বাধা সৃষ্টি হয় তাকে ঘর্ষণ বলা হয়। আর ঘর্ষণ বল বাড়ানোর উপায় হচ্ছে, দেখো এখানে 3টে দেওয়া আছে, এর মধ্যে তোমরা যে কোনো 2টো লিখলে হয়ে যাবে। আমি আর পড়ে শোনাচ্ছি
না, দুটো লিখবে। এবং এরপর বলেছে তার একবীজপত্রী দ্বিবীজপত্রী দুটো গাছের নাম, একবীজপত্রী ধান গম এবং দ্বিবীজপত্রী আছে মটর ছোলা। এদের কাণ্ড কেমন, এদের পাতা কেমন, সেগুলো দেখবে, দিয়ে এদেরকে চিহ্নিত করা যায়। যেমন ধরো যদি বলি একবীজপত্রী কীভাবে চিনবো না, যাদের পাতা সমান্তরাল শ্রেণীবিন্যাস থাকে তাদের একবীজপত্রী বলা হয়, আর যাদের সমান্তরাল শ্রেণীবিন্যাস থাকে না তাদের দ্বিবীজপত্রী বলা হয়। এইভাবে তোমরা লিখবে, ভালো করে পার্থক্য থেকে জিনিসটা ভালো করে গুছিয়ে লিখবে। তো সকলকে ধন্যবাদ। আজকের মতো আমরা পরিবেশ বিজ্ঞানের 6 নম্বর স্কুলটা কমপ্লিট করলাম। দেখা যাচ্ছে পরের স্কুল 7 নম্বর স্কুল নিয়ে। তো তোমরা যারা চ্যানেল নতুন অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো বন্ধুদেরকে, এবং কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে লিখবে। সকলকে ধন্যবাদ। দেখা যাচ্ছে 7 নম্বর স্কুলটা নিয়ে। তো সবাই ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো।